নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি আহেলি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর শারীরিক সমস্যা ইগনোর করে চলি, কিন্তু সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর সঠিক চিকিৎসার প্রয়োজন। তার মধ্যে একটি অবশ্যই স্পন্ডালাইসিস, এবং যেটা প্রচুর মানুষ যাতে এফেক্টেড, কিন্তু সেটারও সঠিক চিকিৎসার প্রয়োজন। তার অন্যতম একটি ভাগ হলো এএস, আর সেটা নিয়েই আজ আমরা আলোচনা করব। আমাদের মধ্যে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ডক্টর অভ্রজিৎ রে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড রিউমাটোলজি ডিপার্টমেন্ট হেড, উডল্যান্ডস হসপিটাল। এছাড়াও তিনি যুক্ত বেলভিউ ক্লিনিক, সুরক্ষা পলিক্লিনিক, ফর্টিস হসপিটাল এবং রেডিয়েন্ট মেডিকেল সেন্টারে। ডক্টর রে, আপনাকে জি 24 ঘন্টার স্টুডিওয় স্বাগত জানাই। আমরা এএস নিয়ে আজ আলোচনা করব, এবং শুরুতেই আপনার কাছ থেকে আমি জানতে চাইব, বহু মানুষই মনে করেন যে সমস্ত বাত একরকম, মানে বাতের ব্যথা মানেই একই রকম, কিন্তু প্রায়শই এএসকে আমরা অস্টিও আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিসের সঙ্গে গুলিয়ে ফেলি। এএস বিশেষ কি? অ্যাঙ্কাইলোজিং কথাটা হচ্ছে হাড়গুলো জুড়ে যাওয়া, মানে একটা ব্রিজের মতো, সেতুর মতো ব্রিজ তৈরি হবে। অ্যাঙ্কাইলোজ মানে ফিক্সড হয়ে যাচ্ছে। স্পন্ডাইলন হচ্ছে গ্রিক ওয়ার্ড ফর স্পাইন, মানে শিরদাঁড়া। এবার আইটিস মানে হচ্ছে আগুন, ইনফ্লামেশন, প্রদাহ। সো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে যেখানে আমাদের এই অসুখটা শিরদাঁড়া, কোমর থেকে শুরু করে সারা শরীরে বিভিন্ন গাঁটে আঘাত করছে। আচ্ছা, এটার সাথে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যেটা আমরা শান্ত মা, ঠাকুমা, দিদিমাদের দেখে থাকি, বয়স্ক লোকে সাধারণভাবে হয়, এবং সেটা ইউজুয়ালি রানস দ্য ফ্যামিলি। সে করে আস্তে আস্তে সবাই এটা নিয়ে ওয়াকিবহাল, যেহেতু এটা সিনিয়র লোকদের বাত বা বুজুর্গো কা বাত। কিন্তু প্রবলেম হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিসটা হচ্ছে ইয়াং মেয়েদের বাত, 15 থেকে 45-এর মধ্যে, এবং সেটা সব দিকেই এফেক্ট করে, ডান দিক বাঁ দিক দুটোই এফেক্ট করে। হাতের ছোট জয়েন্ট, পায়ের ছোট জয়েন্ট এফেক্ট করে। সকালে উঠে একটি মেয়ে দেখবে সে হাত মুঠো করতে পারছে না, তারপরে হাত থেকে তার প্লেট পড়ে যাচ্ছে, তালা পড়ে যাচ্ছে। এটা ইম্পর্টেন্ট। বা কলেজ লাইফ, ফ্যামিলি লাইফ পরে রুমাটয়েডটাকে কন্ট্রোল না করলে হাত পায়ে ডিফর্মিটি দেখা যায় এবং হাত পা বেঁকে যেতে পারে। সিমিলারলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ইয়াং যুবকের বাত। সে স্কুল লাইফ, কলেজ লাইফ বা চাকরি জীবনে সে তখন কোমরে বা ঘাড়ে ব্যথা অনুভব করে। একটু ছোট বয়স হলে, 16-17 কম হলে একটা বাচ্চা স্কুলেও অ্যাংস্পন্ডে ভুগতে পারে, কিন্তু তার মেনলি হাঁটু, গোড়ালি বা ছোট ছোট জয়েন্টগুলো বেশি হয়। কিন্তু যেই 20 বছর ক্রস করলো, তখনই কোমর থেকে বাতটা ধরতে শুরু করে। সে রাত্রে শুয়ে স্বস্তি পায় না, এপাশ ওপাশ করতে গেলে তার ভীষণ গণ্ডগোল। তারপরে যখন সে সকালে ঘুম থেকে উঠবে, তা কোমর বা মাজা ধরে থাকবে। আধ ঘন্টা 1 ঘন্টা বাদে এক্সারসাইজ করতে করতে, গরম জলের শাওয়ার নিয়ে আস্তে আস্তে সে স্বাভাবিক হবে। করেছে, নর্মাল কাজকর্ম করলো, কিন্তু আবার সে যখন রেস্ট নেবে সারাদিন কাজের পরে, তখন আবার সেই জড়তা চলে আসবে। এবং যেহেতু এটা ইয়াং ছেলের প্রবলেম, মেয়েদেরও হয়, মেয়েদের হয় না তা না, কিন্তু হয় বলে তাদের ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, কি কারণে এএস হয় সেটা নিয়ে একটা বিভ্রান্তি বরাবরেরই রয়েছে। এটা কি জিনগত, পরিবেশগত, নাকি উভয়েরই সংমিশ্রণ? আই বিলিভ এটা হচ্ছে উভয় সংমিশ্রণ। কারণ আপনার HLA-B27 বলে একটি জিন আছে, যেটা উত্তর ভারতে প্রায় 6% মানুষের আছে, কিন্তু সবারই কিন্তু অ্যাংস্পন্ড হয় না। অ্যাবাউট 6%-এর মধ্যে ম্যাক্সিমাম 0.5%-এর অ্যাংস্পন্ড ধরে। বাকিরা কিন্তু সারা জীবন সিমটোম্যাটিক থেকে যায়। কিন্তু যেহেতু এটা ফ্যামিলিয়াল রোগ, আমরা সেই জন্য বললো তারা তাদের বাচ্চা কাচ্চা সন্ততির মধ্যে হতে পারে। মেয়েদের মধ্যেও হয়, কিন্তু মেয়েদের মধ্যে প্রোগ্রেশনটাই অনেক সময় কম হয়, সেই জন্য অনেক সময় তারা জানতে পারে না, এবং তাদের ছেলে মেয়েদের মধ্যে সংক্রামিত হতে পারে। আর এটাই আমাদের মেইন জিনিস, আগে ওটাকে অ্যারেস্ট করো, করে অসুখটাকে আগেই দেখে নাও। আচ্ছা, যেহেতু এস প্রায়শই অল্প বয়সী প্রাপ্তবয়স্কদের হয়, তাই পিঠে ব্যথার মতো যে লক্ষণগুলো রয়েছে সেগুলো প্রায়শই ইগনোর করা হয়। আপনার কি মনে হয় যে কোন কোন প্রাথমিক লক্ষণগুলো পেলে সতর্ক হওয়া উচিত? আচ্ছা, পিঠে ব্যথা কিন্তু সারা পৃথিবীতে 40-60% লোকের হবে
কখনো কখনো তাদের জীবনে। এবং প্রথমেই আমরা একটু পেইন কিলার বা NSAID বলি আমরা, ওটা নিয়ে একটু টেম্পোরারি রিলিফ পেয়ে যাব, ফলে এটা গুরুত্ব দেব না। কিন্তু কিছু আছে যেটা বলে রেড ফ্ল্যাগ সাইন, এটা ডেঞ্জার সাইন। যেমন ধরুন কারো যদি ক্যান্সার থাকে, তার পিঠে ব্যথা হচ্ছে, অথবা কোথাও সে অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সে এফেক্টেড হয়েছে, তখন সেটা রেড ফ্ল্যাগ সাইন। তা রক্তের মধ্যে কিছু প্যারামিটার ESR বা CRP বেড়ে গেল, তখন সেটা রেড ফ্ল্যাগ সাইন। একটা খানদানিবাদ যেটা বাবা মামা কাকা দেখে আসছে, তার ভেতরে অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিসও পড়ে, সেটা কিন্তু আমাদের ওয়ার্নিং দেবে। এবং যেটা বললাম, অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিসের মেইন হচ্ছে আপনি রেস্ট নিলে ওই জড়তা ব্যথা সব চলে আসছে, কোমর থেকে শুরু হবে, আস্তে আস্তে ঘাড় অবধি চলে যাবে। অন্য গাঁট যেমন হাঁটু গোড়ালি ইত্যাদি এফেক্টেড হতে পারে। এবং সেটাকে আমাদের বুঝতে হবে যে যে আমরা ঘুম থেকে উঠলাম বা কাজ করতে শুরু করলাম, ওটা স্বাভাবিক হবে আধ ঘন্টা 1 ঘন্টা বাদে। তারপরে কেউ গরম শাওয়ার টাওয়ার নিয়ে বা কাজ করতে করতে ওটা স্বাভাবিক হয়। এবং মেইন জিনিস হচ্ছে আমাদের এটাকে মাথায় রাখতে হবে, যতগুলো লো ব্যাক পেন আছে 5%-এর কম হচ্ছে অ্যাংস্পন্ড, বেশিরভাগ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন। আপনি কম্পিউটারের সামনে 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করছেন একই পজিশনে ফর ডিফারেন্ট জব সেক্টরস, এখন ওই তো জব আছে আজকাল, সেই হিসেবে আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার যদি ভারী কিছু জিনিস তুলতে হয়, মোটে মজুর থেকে শুরু করে এনি লেবার এনিবডি ক্যারিং হেভি লোড, তার কিন্তু খেয়াল রাখতে হবে পিঠের ডিস্কের প্রবলেমের জন্য। থার্ডলি, আপনি কিছু পেন কিলার খেয়ে ব্যথা কমলো না, আপনি গেলে কার কাছে গেলেন? অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জনের কাছে, যে দেখো বাবা আমার পিঠে ব্যথা কিছুতেই সারছে না, বয়স যাই হোক না কেন। ওরা ফার্স্টেই কিন্তু ভাবে প্রোল্যাপস ডিস্কের কথা, ওরা ভাবে পিঠে শিরদাঁড়ার কোনো স্ট্রাকচারাল ড্যামেজ আছে কি না, সেই ভেবে ওরা তখন আগে MRIটা দেয়। কিন্তু MRIটা হচ্ছে মেনলি মূলত শিরদাঁড়াটা দেয়, কিন্তু শিরদাঁড়ার সাইডে দুটো জয়েন্ট স্যাক্রোয়াইলি একটা, ওটা কিন্তু ওরা অ্যাভয়েড করে, অনেক সময় করে না, কারণ অ্যাংস্পন্ডের কথাটা ওদের মাথায় নেই। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যখন আপনি MRI করছেনই শিরদাঁড়ায়, তার সাথে স্যাক্রোয়াইলিক জয়েন্ট দুটো স্ক্রিন করিয়ে নিন, খুব বেশি খরচা হয় না, এক সিটিংয়েই পেশেন্টের হয়ে যাবে। আপনি যেমন নিউরোলজি বা অর্থোপেডিক্সটা দেখে নিলেন, সেমনি রুমাটোলজিটাও দেখে নিলেন। ডক্টর রে, অনেকেই এটা দেখে অবাক হয়েছেন যে শুধু পিঠের ব্যথার থেকেও আরো অনেকটা বেশি কিছু, তো শরীরের আর কোন কোন জায়গা সম্ভাব্যভাবে এফেক্টেড হতে পারে সেটা যদি একটু জানান। আচ্ছা, প্রথম হচ্ছে আপনার ইউভিআইটিস বা চোখ লাল হওয়া, দৃষ্টি ঝাপসা হওয়া। আর 15-20% কেসে ওটা বাতের ব্যথা না হয়ে চোখে অ্যাটাক করে, এবং চোখের সঙ্গে সঙ্গে আপনি চক্ষু বিশারদের কাছে গিয়ে প্রতিকার না নিলে আপনার চোখটা পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে। এবং চোখের অপথলমোলজি ইউজুয়ালি বলে দেয় আপনাকে বাতের থেকে চোখে অ্যাটাক হচ্ছে, সেটাই আমাদের ওয়ার্নিং, এবং তখনই ওরা আমাদের কাছে পেশেন্ট পাঠিয়ে দেয়। সেকেন্ডলি হচ্ছে কোলাইটিস বা আমাশা, রক্ত আমাশা হতে পারে। আমরা জানি আমাদের গ্যাস্ট্রোভাইরা, ইনফ্লেমেটরি জয়েন্টিস, বাউল ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, মানে বিভিন্ন পেটের দুরারোগ্য সব ব্যাধিগুলো ট্রিটমেন্ট করে। এর সাথে অ্যাংস্পন্ডের যোগ থাকতে পারে। ইউজুয়ালি কোলাইটিস থাকে অ্যাবাউট 60% অফ অ্যাংস্পন্ড, আর 5%-এ সিরিয়াস পেটের গণ্ডগোল থাকতে পারে। লাস্ট হচ্ছে ডার্মাটোলজিস্টরাও HLA-B27 পেশেন্টদের স্পন্ডিলাইটিস যেমন পায়, ওদের স্কিনে কিন্তু সোরায়াসিস পায়। এটা একরকম চামড়ার অসুখ, যেখানে বড় বড় চাকা চাকা হবে, ইউজুয়ালি শীতকালে বেশি দেখা দেয়, এবং তাতে চামড়াটা ফ্লেক করে। এই আপনার মাথার পাবেন, কানের পেছনে পাবেন, মুখে পাবেন, আপনি পুরো পিঠে বডিতে হতে পারে সোরায়াসিস, এবং এটা প্রিটি কমন। 2-3% অফ দ্য পপুলেশন হ্যাজ সোরায়াসিস। তাদের ভেতরে একটা পোর্শনে সোরিয়াটিক আর্থ্রাইটিস হবে, স্পন্ডিলাইটিসটাও তাদের থাকে। ফলে অ্যাংস্পন্ডের সাথে অনেক কিছু জড়িত। হার্টের একটু প্রবলেম বাড়ায়, লাংসও একটু ফাইব্রোসিস করে, এবং সর্বোপরি অস্টিওপোরোসিস হয়, যেটা হাড়টাকে অল্প বয়সে ক্ষতিগ্রস্ত করে, জোরটা কমিয়ে দেয়। এছাড়া আপনি মনে রাখবেন আমাদের ওষুধ থেকেও, যেমন ধরো পেন কিলার থেকে গ্যাস অম্বল হতে পারে, সেটা একটা প্রবলেম, গ্যাস্ট্রাইটিস। আবার অর্ডিনারি পেশেন্ট বা ইভেন ডায়াবেটিক পেশেন্টদের কিডনি ড্যামেজ করার
প্রবণতা থাকে পেইন কিলারের, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় আপনি ব্যবহার করছেন, কোন পেশেন্টকে কী দিচ্ছেন, তাকে উপযুক্ত দিতে হবে। সো সাইড এফেক্ট অফ ড্রাগ ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। অ্যাবসলিউটলি। আচ্ছা, অনেক রোগী রোগ নির্ণয় ছাড়া বছরের পর বছর কাটিয়ে দেন। সেক্ষেত্রে এই রোগ নির্ণয় করার যে মানে অর্থাৎ আইডেন্টিফাই করা যে আমার কি সমস্যা হয়েছে এএস এর ক্ষেত্রে, কিভাবে এটাকে আরো ফাস্টেন আপ করা যায় বা তাড়াতাড়ি করা যায়? এক নম্বর হচ্ছে এমআরআই আসার পরে আমরা আর্লি স্টেজ অ্যাংস্পন্ডে তাড়াতাড়ি ধরতে পারছি, স্পেশালি কোমর এবং সাইডের দুটো যে স্যাক্রোইলিয়াক জয়েন্ট আছে ওটায় এফেকশন এক্স রের অন্তত 5-7 বছর আগে চলে আসে। আগে আমরা এক্স রের উপর পুরোপুরি নির্ভরশীল ছিলাম, পরে আমাদের ডায়াগনোসিস কনফার্ম করতে 7-8 বছর সময় লেগে যেত। বাই দ্যাট টাইম পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যেত, মানে অসুখটা এগিয়ে যেত। এমআরআইতে আমরা আগে পেয়ে যাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় কথা, ব্লাডে কিছু ইএসআর সিআরপি কিছু জিনিস আছে যেটা একটু বেশি হতে পারে বাতের মধ্যে, আবার এর সাথে অ্যানিমিয়া থাকে। আমাদের আবার মনে রাখতে হবে সব কিছু লিভার কিডনিকে ভালো রেখে তারপর আমরা ওষুধ প্রয়োগ করব। আরেকটা জিনিস যেটা এসছে, ট্রিট টু টার্গেট, মানে পেশেন্টের প্রয়োজন অনুযায়ী তুমি অসুখটাকে কন্ট্রোলে নিয়ে এলে এবং সেটাকে দেখে তুমি ওষুধের মাত্রা বাড়াবে কমাবে। এছাড়াও ওই নন ওষুধ বা ফিজিওথেরাপি বা বিভিন্ন রকমের নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টও অনেক বেড়েছে স্কোপ। একটা ছোট্ট বিরতির পর আলোচনায় ফিরবো আমরা, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা স্যার, এনএসএআইডি টু বায়োলজিক্স আমরা যদি দেখি তাহলে বছরের পর বছর সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসাগুলোর অনেক বিকল্প এসেছে। সিভিয়ারিটি অনুযায়ী আপনারা চিকিৎসার জন্য কিভাবে সিদ্ধান্ত নেন? প্রথম কথা আমরা দেখে নিই পেশেন্টের হিস্ট্রি, ইনফ্লামেটরি ব্যাক ডিজিজ, খানদানি বাত আছে কিনা, মানে ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। সে যখন ঢুকছে, যদি সে অ্যাডভান্স থাকে সে তো কুঁজো হয়ে ঢুকবে, পিঠে বাতের ছেলায়, সে ব্যথার চোটে সোজা হতে পারছে না। তারপর তো হিস্ট্রি নিয়ে আমরা দেখে নিলাম, এবং যদি দেখি কিছু মাপ আছে, আমরা বলি শোভাস টেস্ট ইত্যাদি, যে তার স্ট্রেচটা কম হয়ে যায়, সেটা দেখে এরপরে আমরা চলে গেলাম টু প্রথমে এক্সরে। এক্সরেতে যদি সন্দেহ হয় যে না এক্সরেতে কিছু পাচ্ছি না, একটা এমআরআই করা যেতে পারে, কনফার্ম করা। এরপরে আমরা ওষুধে চলে গেলাম, এনএসএ যেটা দিলাম পেইন কিলার, সেটাতে আমরা ডিজিজটা যদি কন্ট্রোল করে ফেলতে পারি তাহলে ভালো। সেটা হলো না, কিন্তু বাতটা মূলত হাঁটু, গোড়ালি ইত্যাদি সাইড জয়েন্ট বা আঙুলে ধরছে, তখন কিছু ওষুধ আমাদের আছে, যেমন সালফাসালাজিন, মেথোট্রেক্সেট, লেফটেনামাইড। এগুলো ট্র্যাডিশনাল ওষুধ, বেশি দাম না, সাধারণ মানুষের জন্য সহজলভ্য। কিন্তু এটাতে কাজ হলো না, আমরা ওই যেটা একটা অ্যাপ করে আমরা দেখে নিই ট্রিট টু টার্গেট অ্যাংস্পন্ডে অ্যাক্টিভিটি। যদি আমরা এটাকে 1.3 এর নিচে আনতে পারি তাহলে পেশেন্টটা ভালো থাকবে, যদি 3.5 উপরে থাকে সে বেডরিডেন থাকবে। সেই জন্য এই দেখে, এবং যদি তার কালারটা দেখা যায় খারাপ, লালের দিকে ঝুঁকেছে, তাহলে আমরা অ্যান্টি টিএনএফ বা এই স্পেসিফিক কেমিক্যালগুলো ব্যবহার করব। তার মধ্যে ইন্ডিয়াতে 5টা অ্যান্টি টিএনএফের মধ্যে 4টে অ্যাভেলেবেল, এবং তাদের বায়োসিমিলার অ্যাভেলেবেল, মানে কপি অ্যাভেলেবেল কম্প্যারেটিভলি কম দামে। সেই জন্য আমরা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ততে ডেফিনেটলি ইউজ করতে পারি। কিছু কিছু ভাবে সরকারি সাহায্য বা কর্পোরেট সাহায্য পাওয়া যায়। এইটা করেই যদি কন্ট্রোল এসে গেল ভালো, যদি কন্ট্রোল হলো না তা আমরা এটাকে বলি অ্যান্টি টিএনএফ। নেক্সট হচ্ছে অ্যান্টি IL-17। এই টিএনএফের একটাই প্রবলেম, টিবি বাড়িয়ে দেয়। অর্থাৎ টিউবারকুলোসিস পেশেন্টে আমরা অ্যান্টি টিএনএফ না দিয়ে আমরা IL-17টা ব্যবহার করতে পারি, যেটা ভালো। কিন্তু টিএনএফের সুবিধা হচ্ছে ইউভিআইটিস, চোখের অ্যাটাক, আর কোলাইটিসটা কন্ট্রোল করে বেটার IL-17-এ, যেটা নেই। এবং লাস্ট যদি এগুলো সব ফেল হয়ে যায় তখন সস্তা কিন্তু ভালো ওষুধ এসে গেছে, আমরা বলি জ্যাক ইনহিবিটর। লাস্ট 4-5 বছরে আমরা প্রচুর পাচ্ছি, মোটামুটি নাগালের মধ্যে ট্যাবলেট, ফলে কোল্ড স্টোরেজের কোনো ব্যাপার নেই। গ্রামে, প্রত্যন্ত গ্রামে আমরা পাঠিয়ে দিতে পারি। এবং এটা ধরুন টোফাসিডিনিব 2টো করে খেলে, এবং আরেকটা নতুন আসছে উপাডাসিডিনিব ইত্যাদি ট্যাবলেট যদি পাওয়া যায়,
আমাদের কিছু বছর পরে রেগুলার ইউজ করতে করতে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হবে এবং অ্যাংস্পনটা অ্যারেস্ট হয়ে যেতে পারে। প্রবলেম কি না, সালফাসালাজিন আমরা অনেক বছর ইউজ করেছি, ওটা হাত পায়ের আঙুলে বা পেরিফেরাল জয়েন্ট সাইড জয়েন্টের ক্ষেত্রে ওটা যথেষ্ট ভালো, কিন্তু শিরদাঁড়ার অ্যাফেকশন বা স্পাইনাল ইনভলভমেন্টে সালফাসালাজিন বা মেথোট্রেক্সেট অতটা ভালো কাজ করে না। সেই জন্য আমরা অ্যান্টি টিএনএফ ইউজ করছি বা অ্যান্টি IL-17 ইউজ করছি বা জ্যাক ইনহিবিটর ইউজ করছি। ডক্টর রে, আপনি ওষুধ সম্পর্কে তো আমাদের বিস্তারিত বললেন, কিন্তু অনেক রোগীরা আছেন যারা ওষুধটা অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে ডায়েট মানে খাদ্যাভ্যাস, পশ্চার বা ফিজিওথেরাপি এক্ষেত্রে কি ভূমিকা পালন করে? প্রথমত ডায়েটের ক্ষেত্রে একটা হুজুগ উঠেছিল যে গ্লুটেন বাদ দিয়ে মানে হুইট প্রোটিন বাদ দিয়ে খেলে হয়তো এই অসুখটা কম থাকবে, কিন্তু এখনও এটা কনফার্মেশন মেলেনি। দ্য জুরি ইজ অন দ্য টেবল। সো আমরা ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রায়াল কনফার্ম করছে। কিছু কিছু ক্ষেত্রে যাদের কোলাইটিস বেশি আছে, অনেক সময় গরুর দুধের প্রবলেম হয়, সেটা অ্যাভয়েড করাই ভালো। আর ইন জেনারেল ঠান্ডা কিছু না খাওয়া ভালো। এক্সারসাইজের মধ্যে আমি অলওয়েজ বলি অ্যাংস্পনের পেশেন্টে অফিস থেকে ফিরে আপনি পেটের উপরে শুয়ে থাকবেন প্রোন হয়ে আধ ঘন্টা বা 20-15 মিনিট, তাতে সুবিধা হচ্ছে আপনার ওই সামনে ঝুঁকে যাওয়ার ব্যাপারটা কম হবে, যেহেতু আমি পেটের উপরে শুয়ে আছেন। তাছাড়া লাইট এক্সারসাইজেস লাইক ওয়াকিং, সাইক্লিং, সুইমিং ইজ বেস্ট ফর ইউ। এছাড়া ফ্রি হ্যান্ড যোগা তো আছেই, কিন্তু লাইট জিম করবেন, ভারী জিনিস তুলতে যাবেন না। ডক্টর রে, দীর্ঘদিনের এটা চিকিৎসা একটা, এবং তার ফলে একটা শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের জন্য অনেক রোগীরাই চিন্তিত হয়ে পড়েন নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনারা এই দীর্ঘমেয়াদী চিকিৎসার সঙ্গে এটাকে কি করে ব্যালেন্স করেন যাতে শরীরে কোনো রকমের ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সেভাবে না হয়? আমরা যেটা করি হচ্ছে 3 মাস বাদে বাদে আমি সাধারণত ব্লাডের দিকে, লিভার ফাংশন টেস্ট সব নেয় কিছুটা, আর কিডনি ক্রিয়েটিনিনটার দিকে খেয়াল রাখি, যাতে এই 3টে অন্তত ভালো থাকলে 3 মাস বাদে বাদে পেশেন্ট ওষুধটা অ্যাকসেপ্ট করতে পারছে। আর যদি দেখা যায় যে না প্রবলেম হচ্ছে, অবভিয়াসলি আমরা ওষুধ পাল্টে দেবো বা ওষুধের মাত্রা কমিয়ে দেবো। আচ্ছা, এছাড়া ইএসআর সিআরপিটা নর্মাল হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 3 মাস বাদে বাদে দেখা, পেশেন্ট নিজেও একটা কনফিডেন্স পেয়ে যায় যে সে চাকরি বাকরি সব কিছু করতে পারছে, কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করে। ব্যথা না থাকলে তার পারফরমেন্স অনেক বেটার হয়ে যায়। এস হওয়ার জন্য অনেক রোগীরই কার্য করা মানে কাজের ক্ষমতা বা ভ্রমণ করার ক্ষমতা, ট্রাভেলের ক্ষমতা, এগুলো অনেকটা হ্রাস পায় বলে তারা মনে করে, মানে কমে আসে। সেক্ষেত্রে আপনি রিয়েলিস্টিক দৃষ্টিভঙ্গিতে কি মনে করেন, সত্যি কি এগুলো কমে যায়? আমার ধারণা পেশেন্ট যদি অ্যাংস্পনের ট্রিটমেন্ট না নেয় এবং সেটা প্রোগ্রেসিভ, দেখুন 3 টাইপের হয়। একটা হচ্ছে 10% মোটামুটি আস্তে আস্তে করে কমে, আবার 10% হচ্ছে পাহাড়ের থেকে কাঁধে পড়ে গেল, খুব খারাপভাবে এগোয়। আর বেশিরভাগই স্টেপ ওয়াইজ প্যাটার্ন, ধাপে ধাপে খারাপ হচ্ছে, কখন ভালো থাকছে কখন খারাপ হচ্ছে। ফলে আমাদের দেখতে হবে কোন টাইপে সে বিলং করছে। যদি সে রীতিমতো পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, তাহলে আমরা অতি অবশ্যই এক্সারসাইজ অ্যান্ড বায়োলজিক্স দিয়ে দেব। কিন্তু এটাও ঠিক, আমাদের পেশেন্টদের ওষুধ পেয়ে গেলে এক্সারসাইজ করার প্রবণতা অনেকেরই ভীষণ কম। আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলেছি, সে লক্ষ লক্ষ টাকার ওষুধ পাচ্ছে সেল থেকে বা গভর্নমেন্ট স্পন্সর স্কিম থেকে, কিন্তু সে একটু এক্সারসাইজ করতে রাজি নয়। একটা ইয়াং ছেলে 23, 24, 25 আমার চোখের সামনে দেখা। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে থাকা, ট্রাভেল করা এগুলো চ্যালেঞ্জিং হতে পারে যদি তুমি নেগলেক্ট করো। ইয়েস। তাহলে আপনার কাছে কি টিপস রয়েছে তাদের জন্য? বলছি অলওয়েজ এক্সারসাইজ করো। ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড ইজ গো টু সাম ট্রেন ফিজিওথেরাপি। ওরা বলে ফিজিও গ্রুপ ফিজিওথেরাপির রেসপন্স ইজ বেটার দেন ইন্ডিভিজুয়াল ফিজিওথেরাপি। যদি টাইম না পান, অন্তত বাড়িতে যদি সম্ভব হয় একটা ট্রেডমিল বা সাইকেল বা কিছু কিনে আধ ঘন্টা হলেও আপনি রেগুলার ব্যায়াম করুন, তাতে আপনারও ভালো লাগবে, সুগার টুগার থাকলেও কন্ট্রোলে থাকবে, মনটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। সো এক্সারসাইজ ইজ দ্য অর্ডার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাভয়েড স্মোকিং। টোব্যাকো ইজ আ স্ট্রিক্ট নো ফর অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস। ওটা বাতটাকে 7 গুণ বাড়িয়ে দেয়। সো ইটস ডেঞ্জারাস। আর
একটা মানুষ যে এতদিন ধরে একজন রোগী যে ভুগছে, তার শারীরিক এবং মানসিকভাবে সে তো বিপর্যস্ত হয়ে পড়ছে, তার পরিবার সেও সমানভাবে তারাও এফেক্টেড হচ্ছে। সেক্ষেত্রে কিভাবে একজন রোগীর প্রতি তার পরিবার এইরকম একটা চ্যালেঞ্জিং সময় যত্নশীল হবে বলে আপনি মনে করেন? দেখুন, আপনি কখনো পরিবারকে সাথে নিয়ে আসতে বলবেন, তাদেরকে বোঝাবেন যে ও তো ইচ্ছে করে করছে না, ওষুধপত্র খেলে সে ভালোই নর্মাল লাইফের কাছে লিড করতে পারবে। তাতে তারা কিন্তু উজ্জীবিত হবে। এক নম্বর, ডিপ্রেশন আসতেই পারে, পরিবারেও আসতে পারে, পেশেন্টে নিজে তো আসবেই যখন সে ব্যথায় কাতর এবং তার ক্যারিয়ার বা চাকরি বা পড়াশোনা হিন্ডার্ড হচ্ছে, তখন ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের দেখতে হবে যে ওয়ান্স দ্য পেশেন্ট রিকাভার্স, যেটা যথেষ্ট 3-4 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ করিয়ে দেওয়া যায়, তাহলে সে একটা পজিটিভ আউটলুক দেখবে এবং তার বাড়ির লোকেরাও একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবতে পারে যে সে অন্তত বেডরিডেন হয়ে যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর অভ্রজিৎ রে আমাদের সঙ্গে ছিলেন সরাসরি, এবং বিভিন্ন নতুন বিষয় আমরা জানলাম। এরকম আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা এবং অবশ্যই লেটেস্ট খবরের জন্য দিনভর নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।